জুড়ে তীব্র দাবদাহের মধ্যে শেষ অবধি বৃহস্পতিবার বৈশাখী ঝড়ের একটা রূপ দেখা গেল, কিন্তু এই তীব্র ঝড়ো হাওয়ার সঙ্গে তুমুল বজ্রপাত ঘটেছে, যেখানে 5 জেলা অন্তত 11 জনের মৃত্যুর খবর আমাদের হাতে এসেছে। আমরা বিষয়টি নিয়ে আলাপ করব, তার আগে আমরা এক নজরে একটু দেখে নিতে চাই বজ্রপাতে দেশে মৃত্যুর সংখ্যা এবং বজ্রপাত প্রবণ এলাকাগুলো সম্বন্ধে ছোট কিছু তথ্য। প্রথমত যেটি আমরা দেখি, সাল ভিত্তিক যদি বিশ্লেষণ করে দেখি 2019 থেকে 2023 সালের তথ্যগুলো আমাদের হাতে আছে, এবং এই 5 বছরে দেখা যাচ্ছে সবচাইতে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে 2023 এবং 2020 সালে 340 জন করে। এর বাইরেও আমরা দেখেছি 2022 এবং 2019-এ যথাক্রমে 274 এবং 198 জন মানুষের মৃত্যু হয়েছিল শুধুমাত্র বজ্রপাতের ওপর ভিত্তি করে। আমরা যদি জেলা ভিত্তিক বা এলাকা ভিত্তিক বিশ্লেষণটা করি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বজ্রপাত প্রবণ এলাকার মধ্যে রাজশাহী বিভাগে সবচাইতে বেশি বজ্রপাত হয়, যেখানে সুনির্দিষ্টভাবে বললে সেটি আসলে চাঁপাইনবাবগঞ্জে। এছাড়া ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি বজ্রপাত হয় নেত্রকোনায়, ঢাকা বিভাগের ক্ষেত্রে কিশোরগঞ্জে, রংপুর বিভাগের ক্ষেত্রে লালমনিরহাট এবং ঠাকুরগাঁওয়ে, সিলেট বিভাগের ক্ষেত্রে সবচেয়ে বেশি বজ্রপাতের খবর আমরা পাই সুনামগঞ্জে এবং মৌলভীবাজারে শ্রীমঙ্গলে। আমরা মোটামুটিভাবে একটা ধারণা খুঁজে পেলাম। এখন আমরা একটু জানার চেষ্টা করি, সেই 90-এর দশক থেকে প্রতি বছরই দেশে কিন্তু বজ্রপাতের মৃত্যুর সংখ্যাটা ধারাবাহিকভাবে বাড়ছে। জাতিসংঘের তথ্য যা বলছে যে বাংলাদেশে প্রতি বছর প্রবল ঝড়ের সময় বজ্রপাতে গড়ে 300 জন করে মানুষ মারা যায়, অথচ দ্বিগুণ জনসংখ্যার দেশ সে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার গড়ে মাত্র 20 জনেরও কম। দেশে বজ্রপাতের মৃত্যুর সংখ্যাটা কেন বাড়ছে, করণীয়টা কি আলাপ করতে চাই। আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক ও বজ্রপাত বিশেষজ্ঞ ডক্টর সমানেন্দ্র কর্মকার আমাদের সঙ্গে আছেন। জনাব সমানেন্দ্র কর্মকার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং পুরোটা আপনার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই। এই যে গতকালকে যে ঝড়টা হলো, তাতেই 11 জনের মৃত্যুর খবর শুধু বজ্রপাতে আমরা পেলাম। কেন আসলে এই সংখ্যাটা বাড়ছে এবং বজ্রপাতে মৃত্যুর যে ঘটনাগুলো ঘটে, বেশিরভাগ ক্ষেত্রে কোন ভুলের কারণে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে, একটু ধারণা দেবেন। বজ্রপাত যদি মানুষকে আঘাত করে তাহলে আপনার স্বাভাবিকভাবেই মানুষ মারা যাবে, জি। এতে কোনো আপনার দ্বিধা নেই। এখন প্রশ্ন হলো যে এটা কেন, কালকে যেটা মারা গেছে সেটা হলো অনেক দিন, আপনার প্রায় 32 দিনের মতো তাপদাহ চলছে, তারপরে যে জলীয় বাষ্প বাংলাদেশের উপরে আসছে, স্পেশালি আপনার কক্সবাজার, চিটাগাং, সিলেট রিজিয়ন দিয়ে নোয়াখালী হয়ে এই এলাকাতে আপনার বৃষ্টি হয়েছে এবং থান্ডারস্টর্ম বেশি হয়েছে। কারণ এই সময়তে আপনার থান্ডারস্টর্মটা হবেই, যেহেতু আপনার অত্যাধিক তাপ ছিল, 42-43 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল। সেই অবস্থায় যদি কোনো জলীয় বাষ্প আসে তাহলে আপনার বজ্রমেঘ তার উচ্চতা বেড়ে যায় এবং বজ্রমেঘের উচ্চতা প্রায় 15 কিলোমিটার পর্যন্ত চলে যায়। আর যত বেশি উচ্চতা হবে তত বেশি শক্তিশালী হবে, এবং এর সাথে যে আপনার ইলেকট্রিসিটি থাকে, সেই ইলেকট্রিসিটি আপনার ভোল্টেজ অনেক বেশি। আমার মনে হয় যে এক একটা বজ্র মেঘের সাথে আপনার প্রায় 1.3 বিলিয়ন আপনার ভোল্ট ইলেকট্রিসিটি থাকে। তার কিছু অংশ যদি কোনো মানুষ বা কোনো প্রাণীকে আঘাত করে, স্বাভাবিকভাবে মারা যায়। এখন এইটা মারা যাওয়ার প্রবণতা আপনার দিন দিন বাড়ছে, এটা আমিও দেখেছি, এবং আমার একটা স্টাডি আছে 19 সালে বোধহয়, আপনার খুলনা জার্নাল অফ ইঞ্জিনিয়ারিং এ আপনার আছে, সেখানে আপনার মানুষের সংখ্যা দেওয়া আছে। তো দিন দিন বাড়ছে, তার কারণ হলো আমি বলবো বেশিরভাগই আপনার আমাদের সচেতনতার অভাব, আর হলো আপনার যে ম্যানমেড অ্যাক্টিভিটিস, মানুষের সৃষ্ট যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডগুলি কিন্তু আমাদেরকে আস্তে 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 আপনার এই ধরনের দুর্যোগের দিকে বেশি এগিয়ে নিয়ে যায়। আপনি গাছপালা দেখেন, বর্তমানে আমার মনে হয় যে অনেক কমে গেছে, যা থাকার কথা তার বোধহয় 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ আছে। আপনি যে কোনো জায়গায় যান না কেন, গাছপালা কমে গেছে। গাছপালা যদি থাকে তাহলে আপনার সাধারণত বজ্রপাতের নিয়ম হলো যে লাইটনিংটা স্ট্রাইক করবে উঁচু জিনিসকে, তো উঁচু জিনিস যদি না পায় তাহলে তখন মানুষ যেখান দিয়ে হাঁটবে বা প্রাণী যেখানে থাকবে সেখানেই আপনার বজ্রপাত স্ট্রাইক করতে পারে। বুঝতে পারছি। এখানে কৃষক এখানে যদি যদি ধান আপনাকে খেতে একটু একটু যদি আপনার অনুমতি নিয়ে একটু থামাই, সেটি হচ্ছে বল যে আমাদের এই কথাটা প্রায় শুনে থাকি যে বৃষ্টি, ঝড় এগুলো আমরা আগে থেকে যেমন পূর্বাভাস দিতে পারি, ভূমিকম্প কিংবা বজ্রপাতের পূর্বাভাস দেওয়া সম্ভব না। মানে আদৌ কি এটা ঠিক যে বজ্রপাতের কোনো পূর্বাভাস সম্ভব না যদি আমরা কোনো প্রযুক্তি ব্যবহার অবশ্যই করতে চাই? অবশ্যই সম্ভব জি। বজ্রপাতের পূর্বাভাস দেওয়া, কারণ আপনার গত কয়েকদিন যাবতীয় আপনার বলা হচ্ছে, যদি আবহাওয়া অফিসের খবর আপনারা প্রচার করে থাকেন, তাতে আমি শুনছি আপনাদের না, একটা এলাকা টিভিতেও ভিত্তিক যে অমুক যে এলাকায় এই 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 দুই সময়গুলোতে থেকে বজ্রপাত হতে তিন পারে। 2 থেকে 3 তারিখের মধ্যে আপনার বজ্রপাত শুরু হবে,
কাল বৈশাখী ঝড় শুরু হবে এই কথাটা শুনে এসেছি এবং আজকেও যদি দেখেন তাহলে বলা আছে ৪-৫ তারিখের দিকে বা ৬ তারিখের থেকে আপনার বেশি বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি। আজকে অবশ্য কম হবে। এখন পর্যন্ত আমি ৪টা পর্যন্ত দেখছি কোনো ঠান্ডার স্টর্ম আপনার ডেভেলপ করেনি। কারণ কালকে যেহেতু হয়ে গেছে সুতরাং ওইটা আরেকটু ট্রিগার হইতে সময় লাগবে। জলীয় বাষ্প আসবে তারপরে। এখন এই যে আপনার পূর্বাভাস, জলীয় বাষ্প বা বজ্রপাতের পূর্বাভাস এখন অনেক আগের চেয়ে আরো বেশি আপনার আ ব ভালো হয়েছে আমি বলব। কারণ আগে যে ঠেকানোর যন্ত্রপাতি কোনো প্রযুক্তি কি আছে যেটা ব্যবহার করলে কিছুটা হলেও মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে? শুধু সচেতন হতে হবে, অ্যাওয়ারনেস বিল্ডিং দরকার আছে। আপনার যদি নাকি বজ্রপাত বা লাইটনিং আপনার সাধারণত বজ্রপাতগুলি আমাদের এই সময়তে এই সিজনে বিশেষ করে আপনার মার্চ, এপ্রিল, মে এটা আসে কোন দিক থেকে? আসে আপনার পশ্চিম, উত্তর-পশ্চিম, পূর্ব দিক বা সাউথ ওয়েস্টার্ন দ্যাট ইস দক্ষিণ-পশ্চিম দিক থেকে হলো আপনার বেশি আসে আর এদিকে আপনার সাউথ ইস্ট দক্ষিণ-পূর্ব দিক থেকে আসে। তাহলে এই দিক থেকে যখন আসে, যখন আমরা আপনার এই লাইটনিংটা চোখে পড়ে, ও কোন দিকে আছে এবং আমার অবস্থানটা কোথায়? আমি যদি বুঝি যে এইটা আপনার বেশিরভাগ উত্তর, পশ্চিম এবং উত্তর দক্ষিণ-পশ্চিমের দিকে থাকলে হলো আপনার এটা বেশি ঘটনাটা ঘটবে। অর্থাৎ মানুষ আমি যেখানে আছি সেই এলাকাতে সে আসবে। ফলে হবে কি? আমি সেখানে থাকবো না, আমাকে ঘরের মধ্যে থাকতে হবে। আপনি বেশি না ১ থেকে ১.৫ ঘন্টা যদি আমি ঘরের মধ্যে থাকি, তাহলে বিদ্যুৎ চমকানো থেকে শুরু করে আস্তে, আস্তে শিলাবৃষ্টি, ঝড় সহ আপনার চলে যাবে। তারপর আপনি বের হন। আমরা বের হলে কোনো সমস্যা নাই। আর যেহেতু আমরা সেটা করি না, আমরা অনেকেই এই নিয়মটা মেনে চলি না যে বজ্রপাতের সাথে আ যে আ ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা স্ট্রাইক করলে আমাদের যেকোনো মুহূর্তে মৃত্যু ঘটতে পারে। এই জিনিসটা আপনার সচেতন থাকতে হবে। মাঠে যদি কৃষক থাকে তাহলে সে যদি কখনো বুঝতে পারছি। আপনার তার মানে লাইটনিং দেখে সমাধানের যে জায়গা বলতে এটাই যে সচেতনতাটা থাকতে হবে এবং যে পূর্বাভাসগুলো দেয়া হচ্ছে সেগুলো ভালোমতো ফলো করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক ও বজ্রপাত বিশেষজ্ঞ ডক্টর সমরেন্দ্র কর্মকার।